আজকে আলোচনা করব আমি কিভাবে ভোকাবুলারি শিখলে আর ভুলি না। ছোটবেলায় আমরা যে কিছু ইংরেজি শব্দ শিখেছি, যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, সেগুলা কিন্তু আমরা ভুলি না। আবার যে শব্দ আমরা কালকে শিখেছি সেটা আজকে ভুলে যাই। কেমন হতো যদি কাল সেইটার শব্দটা ইট আর প্লের মতো সারা জীবন মনে থাকতো? কেন আমরা কিছু শব্দ দ্রুত ভুলে যাই, আর কেন কিছু শব্দ যুগের পর যুগ ধরে মনে থাকে, তার রহস্য গবেষণায় উঠে এসেছে। আমি এই ভিডিওতে ভোকাবুলারি দীর্ঘদিন মনে রাখার সেই বৈজ্ঞানিক কৌশলগুলো খাতা কলমে দেখিয়ে দেব। চলুন শুরু করি। আমি নোট নেওয়ার জন্য যে খাতা ব্যবহার করি তার পেছনের দিকটা রিজার্ভ করে রাখি এমন জিনিসের জন্য যেটা আমি অনেক দিন মনে রাখতে চাই। পেছন থেকে একটা পাতা ভাঁজ করি, এতে 2 সারিতে শব্দ লিখতে পারি। পৃষ্ঠার উপর প্রথমে লিখে আজকের তারিখ, তারপর একটু জায়গা লিখে রাখি শব্দ আর শব্দের অর্থ। এই সবগুলো কোত্থেকে নেই? আমি কখনো কোনো ভোকাবুলারি মুখস্থ থেকে, বই থেকে শব্দ শিখি না, কারণ তা একটি পরেই পরিষ্কার হবে। আমি যে সকল উৎস থেকে শব্দ শিখতাম সেগুলো কয়েকটা বলি। প্রথমটা হলো, এতে যে সুবিধা হতো তা হলো আমি যা দেখেছি তা নিয়েই লেখাগুলো এসেছে, তাই লেখা বুঝতে সুবিধা হতো, পড়তে মজা লাগতো, ইংরেজি তো শেখা হয়ে যেত। নতুন শব্দগুলো যা পেতাম তা খাতার পিছনে এখানে লিখে ফেলতাম। আর একটা সোর্স ছিল ফেসবুক বা সোশ্যাল মিডিয়াম। ফেসবুক থেকে কীভাবে শেখা যায়, ফেসবুকে পেজ ফলো করতাম যারা খুব ভালো ইংরেজি লেখে। এতে লাভ হলো আমি ফেসবুকে বন্ধুদের ছবি এসে এগুলো দেখতাম, 5টা নতুন শব্দ শেখা হয়ে যেত। কোন পেজগুলো ভালো ইংরেজি লেখে, অনেকগুলো পেজ আছে, তবে আমি যেগুলো ফলো করতাম তার মধ্যে আছে বিবিসি, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, বার্লিনার পারসেস পেজ লেখাও আমার খুব ভালো লাগতো। 3 তো পকেট। পকেট নামে একটা অ্যাপ আছে যেখানে বিভিন্ন লেখা বা আর্টিকেল সেভ করে রাখা যায়। কোথাও কোনো ভালো লেখা পেলে বা কোনো বন্ধু ভালো লেখা পাঠালে সেটা পকেট অ্যাপে সেভ করে রাখতাম। পরে সেখান থেকে অজানা শব্দগুলো আমার খাতার পিছনে লিখে রাখতাম। 4 কার্টুন, মুভি, নাটক, গল্পের বই। আমার ছোটোবেলায় কিছু বই পড়তে পারতাম, যেমন জেক্সপাস কাস্টন ফেস্টুন বাকের কিছু শো ছিল, যেমন বার্নিং, ব্যানানাস পিজামাস। একটু বড় হয়ে টিভি সিরিজ দেখেছি, যেমন আই মেট ফ্রম আদার্স ফ্রেন্ডস। তারপরে বই পড়েছি হ্যারি পটার, শার্লক হোমস। এইসব জায়গার নতুন যে শব্দ পেতাম শিখে নিতাম। এছাড়াও ক্লাসের বইগুলো পড়ার সময় যেগুলো শব্দ পেতাম সেগুলোও খাতায় লিখে রাখতাম। এইভাবে সারাদিনে বিভিন্ন জায়গা থেকে শব্দ পেতাম আর সেগুলো খাতার পিছনে লিখে রাখতাম। তাৎক্ষণিকভাবে অনেক সময় লেখা হতো না, পরে যে শব্দগুলো মনে থাকতো সেগুলো লিখতাম। তারপর শব্দগুলো যাতে ভুলে না যায় সেই কাজ শুরু। কিভাবে পড়লে শব্দগুলো মনে থাকে আর ভুলি না, সেইটা বোঝাতে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে সেটা খুব সহজ করে বুঝাবো। এটা বুঝলে যে কোনো কিছু মুখস্থ করতে মজা পাবেন আর হয়তো ভুলে যাওয়া নিয়ে দুঃখ করবেন না। শেখার ক্ষেত্রে 2 ধরনের মেমোরি গুরুত্বপূর্ণ, ওয়ার্কিং মেমোরি আর লং টার্ম মেমোরি। ওয়ার্কিং মেমোরিতে থাকে যেটা আপনি বর্তমান যেটা নিয়ে চিন্তা করছেন, এই মেমোরিতে থাকে মূলত ব্রেনের সামনের অংশে। আর ব্রেনের বিভিন্ন অংশে জমা থাকে বিভিন্ন ধরনের লং টার্ম মেমোরি। কোনো কিছু পড়ছেন, একটা কনসেপ্ট বোঝার চেষ্টা করছেন, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছেন, তখন আপনি আপনার ওয়ার্কিং মেমোরিকে কাজে লাগাচ্ছেন। এই মেমোরিতে জায়গা কম, খুবই অল্প কিছু রাখা যায়। এখানে কিছু জমা রাখতে হলে দেখা যায় বারবার সেটা আওড়াতে হচ্ছে। যেমন মাঝে মাঝে ফোনে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, সেটা ব্যবহারের আগ পর্যন্ত আমি মনে মনে সেটা রিপিট করতে থাকি যাতে ওয়ার্কিং মেমোরিতে সেটা থাকে, হারিয়ে না যায়। লং টার্ম মেমোরিতে অনেক জায়গা, শত কোটি তথ্য রাখার জায়গা সেখানে আছে। কিন্তু কোনো একটা জিনিস ওয়ার্কিং মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পাঠাতে হলে দরকার সময় এবং চর্চা। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বোঝাই। আজকে একটু আগে আপনি কি করেছেন সেটা আপনার নিশ্চয় মনে আছে, তবে 2 সপ্তাহ আগে এই দিনে এই সময়ে আপনি কি করেছিলেন সেটা কি আপনার মনে আছে? অবশ্য না। ওষুধ প্রতিদিন আমরা যা করি সেটা সাধারণত আমাদের ওয়ার্কিং মেমোরি আর শর্ট টার্ম মেমোরিতে থাকে। তারপর নতুন ইনফরমেশন আসে আর আমরা পুরাতন ইনফরমেশন ফেলে দিয়ে নতুন ইনফরমেশনের জন্য জায়গা তৈরি করি, কারণ এই মেমোরিতে জায়গা অল্প। অপরদিকে দেখবেন আপনি ক্লাস 5-এ যা শিখেছেন তা কিন্তু এখনও মনে আছে, কারণ এই তথ্যটা লং টার্ম মেমোরিতে। এইখানে যা রেখেছেন তা বহু বছর পরেও মনে থাকে। তাহলে কীভাবে ভোকাবুলারি এগুলি আমি লং টার্ম মেমোরিতে নিয়ে যাই? এই কায়দাটাও এই খাতার পিছনে লেখার সাথে সম্পৃক্ত। আমি যে শব্দগুলো একটা এসে শিখেছি সেইটা 2 তারিখে আবার রিভাইজ করি। রিভাইজ করার সময় একটা কাগজ নেই যেটা নিয়ে অর্থ ঢেকে রাখি, শব্দটা শুধু লিখে অর্থ মনে করার চেষ্টা করি। আরও মনে করার চেষ্টা করি শব্দটা আমি কোথায় শিখেছিলাম, বইয়ের কোন জায়গায় পড়েছিলাম, বা নাটক কোন সময় দেখেছিলাম, বা যে শব্দটা অর্থ বা ব্যবহার মনে নেই সেটা একটু মার্ক করে রাখি। পূর্বপাত রিভাইজ করার শেষে গুনে দেখি মোট কয়টা শব্দ আমার মনে আছে আর কয়টা শব্দ আমার মনে নেই।
এই সংখ্যাটা তারিখ সহ খাতার উপরে লিখে রাখি। রিভাইজ করার আগে আমি ধরেই নিই যে সব শব্দের অর্থ আমার মনে থাকবে না, তাই কিছু শব্দের অর্থ আমার মনে না থাকলে মন খারাপের কিছু নেই। 2 তারিখে রিভাইজ করার পরে 3 তারিখে রিভাইজ করি না, 4 তারিখে করি। একইভাবে অর্থ দেখে রাখি আর ওই প্রশ্নের উপরে লিখে রাখি কতগুলো শব্দ আমার মনে আছে আর কতগুলো শব্দ আমার ভুলে গিয়েছি। 4 তারিখের পরে একবারে 5 আর 6 তারিখ বাদ দিয়ে 7 তারিখে আবার রিভাইজ করি। 7 তারিখে আসতে আসতে সাধারণত দেখি আমার সকল শব্দের অর্থ মনে আছে। এই যে বারবার পড়ছি, রিভিশন করছি, এর মাধ্যমে আমরা শর্ট টাইম মেমোরি থেকে তথ্য রিভিজ করছি, তুলে আনছি। এই প্রক্রিয়া কোনো বিষয়কে লং টাইম মেমোরিতে নিয়ে যেতে সাহায্য করে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে কেন এই রিভিশনের মাঝে 1, 2 বা 3 দিন বিরতি দেই? একই দিন বারবার রিভাইজ করলে হবে না? গবেষণায় দেখা গেছে এই রিভিশনের মাঝে কিছু সময় বিরতি থাকলে কার্যকারিতা বাড়ে। একই দিনে 4 বার রিভিশন দিলে সেটা বিরতি দিয়ে 4 বার রিভিশনের সমান কার্যকর হয় না। এই কারণেই কয়েকদিনের গ্যাপ অনেক গুরুত্বপূর্ণ। এই গবেষণা আর টেকনিকগুলো না সহ বিস্তারিত অন্য আরেকদিন আলোচনা করব। এতক্ষণ তাহলে শব্দের অর্থ মনে রাখার উপায় জানলাম। তবে কিছু সময় আমরা জানি পড়ার সময় অর্থে মনে পড়ে, কিন্তু নিজে লিখতে বসলে সেই শব্দটা মাথায় আসে না। তাহলে কিভাবে আমরা একটা শব্দ শিখতে পারি যে আমরা লেখার সময় মাথায় আসে? আমি যে কৌশল অবলম্বন করতাম সেটা বলি। নতুন যে শব্দগুলো আমি নিজে লেখান চাই সেগুলা ব্যবহার করে ছোটো একটা কিছু লিখে ফেলতাম। এই লেখা হতে পারে 1 বাক্যের বা 10 বাক্যের বা ডায়েরিতে বা ফেসবুকে বা কোনো। ফেসবুকে লেখার সুবিধা হচ্ছে এটা রাস্তায় আসা যাওয়ার সময় গাড়িতে বসেও করা যায়। যা কিছু লিখতাম তা সব তো পাবলিক করার যোগ্য না, কিছু সিরিয়াস অনলিমিট প্রাইভেসি দিয়ে পাবলিশ করে রাখতাম। লেখার সময় শব্দের সঠিক ব্যবহার করছি কিনা সেটা চেক করা গুরুত্বপূর্ণ। সেটা করার একটা সহজ উপায় হলো গুগলে যে শব্দটির আগে ডিফাইন লিখে সার্চ দেওয়া। এতে শব্দের আরও কিছু ব্যবহার শিখে ফেলা যায়। গুগল ব্যবহার না করে ডিকশনারিও ব্যবহার করতে পারেন। এই ইন্টারনেটে যখন অ্যাক্সেস ছিল না তখন ডিকশনারি সবসময় ব্যবহার করতাম। এছাড়াও যেহেতু শব্দগুলো 500 বা 5000 শব্দের ভোকাবুলারি বই থেকে শিখি নাই, বরং সংবাদ বা মুভি থেকে শিখেছি, তাই শব্দগুলোর একটা ব্যবহার সেখান থেকেও শেখা হয়ে গেছে। এখন চলে আসি কথা বলার সময় শব্দগুলো কীভাবে ব্যবহার করি। আমি যত শব্দ লেখায় ব্যবহার করি, কথা বলার সময় তার থেকেও সীমিত সংখ্যক শব্দ ব্যবহার করি। যত মুখে ভোকাবুলারি আমি শিখেছি সবগুলা কথা বলার মধ্যে আনতেও চাই না। যেমন হিউম্যাঙ্গাস, এই শব্দটার অর্থ জেনে রাখলাম, কিন্তু এইটা আমি কথা বলার সময় ব্যবহার করব না, কারণ এর থেকে আরও সহজ ও কমন শব্দ আছে যেটা সবাই বুঝবে, যেমন হিউজ। তো কথা বলার সময় যে শব্দগুলো আমি আনতে চাই তা ওই লেখার মতো করে বলার সময় ব্যবহার করা শুরু করি। এতে শব্দটা আমার আয়ত্তে চলে আসে। পুরো প্রক্রিয়াটা তাহলে সংক্ষেপে মনে করিয়ে দিই। শব্দ খাতায় লিখে রাখি, কয়েকদিন পর পর রিভিশন দিই, লেখায় ও কথা বলা ব্যবহার করা শুরু করি। ভিডিওটি আসলে থ্যাংক ইউ ভেরি মাচ।